আসসালামু আলাইকুম। আমরা এখনই শুরু করে দিব। আমি একটু অপেক্ষা করতেছিলাম সবাই যাতে জয়েন করে। তো অলরেডি সবাই জয়েন করে গেছে, মোটামুটি অনেক শিক্ষার্থী জয়েন হয়ে গেছে। এখনই শুরু করে দিচ্ছি আমরা। একটু আমাকে জানাও আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা এবং বোর্ডটা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা, একটু এইটুকু জানালেই হবে, একটু এইটুকু জানালেই হবে আমাকে। একটা সবচেয়ে গুছানো একটা ক্লাস হতে যাচ্ছে জটিল সংখ্যা চ্যাপ্টারের। কারণ হলো যে এই চ্যাপ্টারটা থেকে ম্যাক্সিমাম টাইমে কৃষিগুচ্ছের কোশ্চেন হয়, এমন কোনো বছর নাই যেখানে হয়নি। তো আমরা এখনই শুরু করে দিব। একটু আমাকে যদি তোমরা জানাও যে আশা করি আমাকে দেখা যাচ্ছে এবং ক্লিয়ারলি শোনা যাচ্ছে। একটু ফ্রেন্ডদেরকে একটু মেনশন দিয়ে দিবে যাতে তোমার ফ্রেন্ডরাও এই ক্লাসটা করে উপকৃত হতে পারে। যেহেতু কৃষি স্পেশাল কার্যক্রম আমাদের শুরু হয়ে গেছে, তো তোমরা অ্যাটলিস্ট এই যে সামনে যে কৃষির সময়টা আছে, আমাদের পেইড বেসে কিন্তু রেগুলার ক্লাস চলতেছে, কিন্তু আমাদের অনেক শিক্ষার্থীরা তোমরা যারা যারা মেসেজ দিচ্ছিলে যে ভাই আমাদের জন্য ফ্রি ক্লাসের কিছু কার্যক্রম দিন, ইনশাল্লাহ তোমাদেরকে হতাশ না করতে এই কার্যক্রমগুলো আমরা শুরু করা। ইনশাল্লাহ আজকে থেকে একদম একদম যত ধরনের সাপোর্ট দেওয়া দরকার সবভাবে আমরা দিব। একটু ফ্রেন্ডদেরকে একটু দ্রুত মেনশন দিয়ে দাও যাতে তোমার ফ্রেন্ড অ্যাটলিস্ট এখান থেকে একটু উপকৃত হতে পারে, ঠিক আছে? চলো আমরা শুরু করে দেই। এই ক্লাসগুলো পরবর্তীতে রেকর্ডেড অনেকে করে, তবে আমাদের কিন্তু লাইভে করাটা সবচেয়ে বেশি দরকার। কারণ হলো যে লাইভে ক্লাস করলে সবগুলো জিনিস বুঝতে পারবে। তো আমি একটু একটু করে শুরু করে দিই। আজকে হলো জটিল সংখ্যা চ্যাপ্টার। আজকে জটিল সংখ্যা চ্যাপ্টার আমরা 36টা প্রশ্ন দেখব, ইম্পর্টেন্ট 36টা প্রশ্ন। এগুলো হলো কোশ্চেন ব্যাংকের। এটা আবারও বলতেছে ভাইয়ারা, রোজার মাসে আমরা অনেক কষ্ট করে, এই যে আমি আজকে পেইড বেসের ক্লাস নিয়েছিলাম 11টা থেকে পুনে একটা, এমনি একটা পর্যন্ত। তারপর এই কার্যক্রমগুলো আবার গুছানো, আবার আরো কিছু কার্যক্রম ছিল স্টুডিও, এগুলা করে আবার তোমাদের ফ্রি ক্লাস নেওয়া, আবার তোমাদের রাকিব ভেজে বসে আছে, ও আবার ক্লাস নেবে সন্ধ্যা 7টায়, ওগুলা সব গুছাচ্ছে। এত কিছু কষ্ট করা হচ্ছে, তো তোমাদের জন্য আসলে এত কিছু করা হচ্ছে। তো একটু ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দিবে এবং ক্লাসটা একটু শেয়ার করে রাখবে যাতে এই ক্লাসগুলো দেখো প্রত্যেকটা দিন কিন্তু আমরা চেষ্টা করবো ইম্পর্টেন্ট চ্যাপ্টারের উপর ক্লাস নেওয়ার। প্রত্যেক মানে কৃষির যত ইম্পর্টেন্ট, তো তোমার টাইমলাইনে যদি প্রত্যেকটা চ্যাপ্টারের ক্লাস থাকে, যখন তুমি রিভিশন দিতে খুঁজবে বা নোটগুলো থাকে, আমাদের টেলিগ্রামে তো সব গুছিয়ে আমরা দিব এই নোটগুলো। তবে তুমি যদি চাও এই যে আমাদের যে পেজের ক্লাসগুলো আছে সেগুলো তোমার টাইমলাইনে শেয়ার করে রাখলে পরবর্তীতে দেখতে সুবিধা হবে। আর একটা কি করবা বলো তো ভাইয়া, একটু কষ্ট করে একটু কষ্ট করে তোমাদের কি করতে হবে, একটু ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দিতে হবে এই কষ্টে। তাহলে সবাই যখন ক্লাসে একসাথে আসে তখন মনে হয় যে না, সার্থক আসলে কষ্টগুলা করা, ক্লাসগুলো নেওয়া আসলে সার্থক। তো আমার ধারণা তোমরা এইটুকু হেল্প করবে, কারণ এইটুকু চাওয়া তো তোমাদের কাছ থেকে আমাদের থাকতেই পারে। কারণ হলো যে এটা আসলে চাওয়াটা খুব বড় অপরাধ না আমার কাছে মনে হয়। একটু মেনশন করে দেওয়া, ফ্রেন্ডদেরকে একটু একটু বেশি বেশি করে আসতে বলা, ক্লাসটা করা। এই ক্লাস থেকে যদি এই 36টা এমসিকিউ থেকে তোমার যদি 1 মার্ক তো নিশ্চিত এখানে কমন বা 2 মার্ক তো কমন থাকবেই থাকবে কৃষিতে, পাশাপাশি রাজশাহী ইউনিভার্সিটি জিএসটিরও তোমার কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। তাহলে খারাপ কি বলো তো ভাইয়া, একটা ক্লাস থেকে তোমার একদম শিওরলি 2 মার্ক কমন চলে আসে, এটা কি খুব খারাপ জিনিস? খুব খারাপ জিনিস না। তাই বিনীত অনুরোধ থাকবে আমাদের একটু ক্লাসটা একটু কি করা, বেশি বেশি মেনশন করে দেওয়া ফ্রেন্ডদেরকে। তো দেখা যাক কয়জন আসে, কয়জন আজকে ক্লাস আসে। যত বেশি রেসপন্স আসবে, যত বেশি আসবে, তত তোমাদের জন্য আমরা এই কার্যক্রমগুলো করতে থাকবো। তোমাকে যত ধরনের সাপোর্ট দেওয়া দরকার আমরা দিব ইনশাল্লাহ। শুধু তোমাদেরকে ভাইয়াদের কথাগুলো একটু মেনে চলতে হবে, ভাইয়ারা যা দিক নির্দেশনা দিব এগুলো একটু শুনতে হবে। তো এক এক করে শুরু করে দেই। প্রথমত যেহেতু জটিল সংখ্যা, এই চ্যাপ্টারটার ম্যাক্সিমাম টাইপ থেকে প্রশ্ন হয়, তবে কিছু ইম্পর্টেন্ট টপিক আছে যেগুলো থেকে অনেক বেশি প্রশ্ন হয়। তো আমি 36টা প্রশ্ন এইভাবে সাজাইছি তোমাদের জন্য, যাতে এই 36টা প্রশ্নে তোমার পুরো চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যায়, পুরো চ্যাপ্টারের যত ধরনের কনসেপ্ট আছে সেগুলো যাতে ক্লিয়ার হয়ে যায়। এবং এখন বর্তমানে প্রত্যেকটা অ্যাডমিশন টেস্টের কোশ্চেনের প্যানেল কিন্তু বা কোশ্চেনে যারা দায়িত্বে থাকে সেগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। আর চেঞ্জ হওয়ার কারণে আমরা আসলে বুঝতে পারি না যে আসলে কোন টপিকগুলো থেকে কোশ্চেন হবে। তবে এইটুকু বলা যায় যে ইম্পর্টেন্ট টপিকের পাশাপাশি লেস ইম্পর্টেন্ট বা 50% যেগুলো, ওগুলো আমরা ক্লাসে করিয়ে দেওয়ার চেষ্টা করি, যাতে কি হয়, যাতে তোমার একদম ব্যাকআপ হিসাবে থাকে। এবং যেগুলো একেবারে আসে না সেগুলো আমরা কিছু হিন্টস দিয়ে দিই। কারণ কি বলতো, যদি না হয়, যদি এমন হয় যে প্রশ্ন যদি একটু উল্টা, একটা কথা মনে রাখবে, যেহেতু কৃষি গুচ্ছের নেতৃত্বে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় আছে, সেহেতু এইটুকু কোনো ভয় থাকবে না তোমাদের যে প্রশ্ন উল্টা পাল্টা হবে, এইটুকু কোনো ভয় নাই। প্রশ্ন হবে স্ট্যান্ডার্ড। তবে কি করতে হবে বলতো ভাইয়া, তবে পড়তে হবে, ভালো ভালো প্রশ্নগুলো সলভ করতে হবে, পরীক্ষার প্রস্তুতি ভালো নিতে হবে। স্ট্যান্ডার্ড প্রশ্ন যারা পড়াশোনা করে শুধুমাত্র তারাই
ভালো করতে পারে। চলো আমরা শুরু করি, এক এক করে শুরু করব। তো আমরা শুরু করার আগে তোমাকে আবারও বলতেছি একটু বেশি বেশি ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দাও। আমরা একদম এই 36টা এমন ভাবে সলভ করাবো যাতে এই যে তোমার হলো যে এই চ্যাপ্টারের কোনো ধরনের কোশ্চেনে তুমি যাতে এর পরবর্তীতে না আটকে যাও, এমন ভাবে আমরা সলভ করাবো। আচ্ছা, নেট কি কোনো ইস্যু করতেছে? নেটে কোনো প্রবলেম দিচ্ছে কিনা একটু জানাও তো। অনেকে বল না, আশা করি নেটে কোনো প্রবলেম দিচ্ছে না। চলো আমরা শুরু করি। আচ্ছা, প্রথমত কনসেপ্ট আসছে মডুলাসের। প্রথম কনসেপ্টটা কিসের আসছে? মডুলাসের। আচ্ছা, মডুলাসের কনসেপ্টটা যেহেতু আসছে একটু বলি মডুলাস কি। আচ্ছা, মডুলাস জিনিসটা কি? আচ্ছা, তোমরা আমাকে বলো তো ভাইয়া মডুলাস কি? মডুলাসকে আমরা আর দিয়ে প্রকাশ করি। আর ইকুয়াল টু হয় কি √x² প্লাস y²। এই এক্সটা কি বলো তো ভাইয়া? এক্সটা হলো বাস্তব পার্টের মান। এক্সটা কি? বাস্তব পার্টের মান। আর ওয়াইটা কি বলো তো ভাইয়া? ওয়াইটা হলো কি? ওয়াইটা হলো কাল্পনিক পার্টের সহগের মান। কাল্পনিক পার্টের সহগের মান। ওয়াইটা কি? কাল্পনিক পার্টের সহগের মান। বোঝার চেষ্টা করবো ভাইয়া, পার্টের সহগের মান। এক্সটা কি? বাস্তব পার্টের মান। ওয়াইটা কি? কাল্পনিক পার্টের সহগের মান। এখন দেখো ভাইয়া, এখানের মধ্যে দেখো √3 - i, এটা কি? এটা একটা জটিল সংখ্যা, কারণ আমরা জটিল সংখ্যাকে কি দিয়ে প্রকাশ করি? z = x + iy। মানে কি? এটা হলো বাস্তব পার্ট আর এটা হলো কাল্পনিক পার্ট। যখন বাস্তব এবং কাল্পনিক পার্টের সংমিশ্রণ হয় তখন আমরা কি বলতে পারি? জটিল সংখ্যা বলতে পারি। দেখি তোমরা উত্তর দাও তো, দেখি, তারপর আমার ম্যাথের সাথে যারা পারবা তারা উত্তর দিয়ে দিবা, ঠিক আছে? যারা পারবা তারা সাথে সাথে উত্তর দিয়ে দিবা, তারপর আমার সাথে মিলাবা। এটা হবে তোমাদের জন্য একটা পড়ার একটা একদম এগিয়ে যাও। আর যারা পারো না তারা বসে বসে আমারটা দেখবা, ঠিক আছে? ভালো করে বোঝার চেষ্টা করবা, ঠিক আছে? যারা পারবা সাথে সাথে উত্তর দিয়ে ফেলবা। এখন দেখো ভাইয়া, এই যে বাস্তব পার্ট এবং কাল্পনিক পার্টের মিশ্রণকে আমরা কি বলি? জটিল সংখ্যা বলে থাকি। তো জটিল সংখ্যার ক্ষেত্রে একটু কনসেপ্ট দেওয়াটা দরকার। জটিল সংখ্যার ক্ষেত্রে বাস্তব পার্টকে x অক্ষতে আমাদের কি হয় বলো তো ভাইয়া? বসানো হয়, এবং কাল্পনিক পার্টকে y অক্ষতে বসানো হয় জটিল সংখ্যার ক্ষেত্রে। তো বাস্তব পার্টের মান কি? x আছে, তার মানে এইটুকুর মান কত? x। তাহলে এইটুকুর মান কত ভাইয়া? y। যদি এইটুকুর মান y হয় তাহলে এইটুকুর মানও কি? y। যদি এটা থিটার হয় তাহলে এটা কি? অতিভুজ। অতিভুজের মান কিভাবে বের করব? √x² প্লাস y²। খুব স্বাভাবিক বিষয়। এখন কথা আছে যে এখানে প্লাস মাইনাস হলো না কেন? কারণ অতিভুজের মান কখনো নেগেটিভ হয় না, এটা আমরা জানি, কিন্তু কেন হয় না ভাইয়া? একটু খেয়াল করে দেখো, এই যে এক্সটা বাস্তব পার্টের মান, এটা যদি নেগেটিভেও আসে তাও সমস্যা নাই, কারণ এটা বর্গ হয়ে এটা পজিটিভ হয়ে যাচ্ছে। এবং কাল্পনিক পার্টের মান, এটাও যদি নেগেটিভ আসে তাও সমস্যা নাই, এটা বর্গ হয়ে কি হচ্ছে? পজিটিভ হয়ে যাচ্ছে। পজিটিভ আর পজিটিভ যোগ করলে কি হয়? পজিটিভ হয়। পজিটিভকে বর্গমূল করলে কি হয়? পজিটিভ হয়। তার জন্য আমরা কখনো মাইনাস দেই না, তার মানে শুধুমাত্র প্লাস ইউজ করা হয়। এরপরে দেখো মডুলাসের কনসেপ্ট আরেকটা থেকে বলা যায় যে এটাকে কেন মডুলাস বলা হয়, অতিভুজকে কেন মডুলাস বলা হয়, এটা আমাদের একটু জানা দরকার। আমি চেষ্টা করতেছি তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার করে দেওয়ার জন্য, যাতে তোমরা অ্যাটলিস্ট এইটুকু দিয়ে উপকৃত হতে পারো যে এই চ্যাপ্টারটা সবকিছু তোমরা কমপ্লিট করে যেতে পারো। এখন দেখো ভাইয়া, মডুলাস কি? মডুলাসের সংজ্ঞাটা কি? আমরা ছোটবেলায় পড়ে আসছিলাম না, -5 কি হয়ে যায় বলো তো? 5 হয়ে যায়। কিন্তু কেন হয় ওইটা আমরা জানতাম না, তো একটু জেনে নেই। শুনো, মডুলাসটা হলো যে, মডুলাসটা কি? মূল বিন্দু থেকে, কি ভাইয়া? মূল বিন্দু থেকে কোনো বিন্দুর দূরত্বকে, কোনো বিন্দুর দূরত্বকে মডুলাস বলে। আবারও বলতেছি, মূল বিন্দু থেকে কোন বিন্দুর দূরত্বকে মডুলাস বলে। এই যে দেখো মূল বিন্দু থেকে এই বিন্দুর দূরত্বকে কি বলে? মডুলাস বলা হয়। এবং এই মডুলাসটা একটা দূরত্ব নির্দেশ করে, আর দূরত্ব নির্দেশ করে দেখে আমরা কখনো মডুলাসের মানকে নেগেটিভ হিসাবে পাই না, অলওয়েজ পজিটিভ হিসাবে পাই। তো আশা করি মডুলাসের কনসেপ্টটা ক্লিয়ার। তাহলে এই যে এখান থেকে r = √x² প্লাস y², তাহলে x মানে কি? বাস্তব পার্টের মান কি? এই যে √3 আছে, তাহলে বসাই দেই √3 হোল স্কয়ার, আর প্লাস কাল্পনিক পার্টের সহগ কি? i এর সহগ আছে কত? -1 প্লাস -1 হোল স্কয়ার, তার মানে √4 = কত হবে? 2 হবে। এই 2ই হলো অ্যানসার। তার মানে মডুলাসের মান কত? 2। আশা করি বুঝতে পারছো। এর চাইতে সহজভাবে বোঝানো আসলে পসিবল না। তো এটা যদি বুঝে যাও তাহলে চলো, এই কনসেপ্টটা কয়জন ক্লিয়ার হয়েছে? যারা ক্লিয়ার হবা শুধুমাত্র একটা করে ওয়াই লিখবা, যারা পুরো কনসেপ্টটা ক্লিয়ার হবা ওয়াই লিখবা, আর যারা বুঝতে পারো না তারা ওই জায়গায় কোশ্চেন করবা কারা কারা বুঝছো। যদি দেখো ক্লাসের মধ্যে প্রায় 30 জনের মতো আছে, আমি চাই 30 জনে কনসেপ্টটা ক্লিয়ার হোক। তো 30 জনে যদি ওয়াই লেখে তাহলে এটা আমার সার্থকতা থাকবে, আমি তাহলে পরের টপিক পড়াতে আরো বেশি উজ্জীবিত হব। তাই একটু সবাই রেসপন্স করতে হবে, ঠিক আছে? একটু সবাই রেসপন্স করা লাগবে, ঠিক আছে? এরপরে আসি ভাইয়া, এরপরের টপিকে আমি যাব, তাহলে একটু দ্রুত রেসপন্স করো, তাহলে আমি বুঝতে পারবো না তোমরা আসলেই কি বলো তো ভাইয়া, তোমরা আসলেই এই জিনিসগুলা কমপ্লিট করতে পারছো। একটু দ্রুত রেসপন্স করতে হবে।
এই যে ওয়াই বলে ফেলছে, দেখছো তানজিদ বলছে ওয়াই, তার মানে তানজিদ বুঝে গেছে। ভেরি গুড তানজিদ, ভেরি গুড তানজিদ, তানজিদ বুঝে গেছে। আর বাকিরা কি বুঝতে পারে নাই? বাকিরা কি কনসেপ্টটা দেখো, একটা কনসেপ্ট বুঝলে এই টাইপের সব কিছু ক্লিয়ার হয়ে যাবে আমাদের। এমডি বিপুল ইসলাম বলছে ওয়াই, ভেরি গুড, বিপুল বুঝে গেছে, রাতুল হাসান বুঝে গেছে, সবাই বুঝে গেছে, সবাই বুঝে গেছে, সবাই বুঝে গেছে। তাহলে বাকিরা কোথায়? বাকিরা কোথায়? সবাই বুঝলে তো হবে না, বাকিরা কোথায়? মাত্র 3 জন বুঝলে হবে? আমাদের ক্লাসে প্রায় আছে 30 জনের কাছাকাছি দেখলাম। তো এখন যদি বাকিরা যদি না বুঝে তাহলে আমি তো আবার করানো লাগবে, তাহলে আবার করাবো, তোমরাই বলো। এই যে এখন বলছে যে এই যে মেহেরুন্নেসা স্নিগ্ধা বলছে, তারপরে হলো যে মাসে মুন বলছে, সবাই বুঝতে পারছে মোটামুটি। নাবিহা ইসলাম বলছে, সবাই একটু রেসপন্স করবে ভাই, এটা রিকোয়েস্ট। এত কষ্ট করে ক্লাস নিচ্ছি, যদি রেসপন্স না করো তাহলে এটা মনে হবে যে আমার সার্থকতা হয় নাই, তার মানে আমি পড়াতে ব্যর্থ। তার মানে আমি পড়াতে ব্যর্থ হওয়া মানে কি? আমার মধ্যে একটা কাজ করবে যে না, আমি তাহলে আরেকটু ভালো পড়ানো লাগবে, তাই না? এটা খুব স্বাভাবিক না? যদি ভালো পড়াতে পারে বলতে হবে যে না ভাইয়া এটা বুঝতে পারছি, ঠিক আছে? ওকে ওকে ওকে, ঠিক আছে। এরপরে কোশ্চেনে এবার আমরা আশা করি পারবো। এটা শুধু মডুলার জানতে চাইছে, এখানে অপশনগুলো না তাকানো ভালো, অপশনগুলো ভুল আসছে। একটু বলো তো 4 + 3i এই জটিল সংখ্যাটার মডুলাসের মান কত? মডুলাসের মান জানতে চাচ্ছে, মানে আর এর মান জানতে চাচ্ছে। √x² প্লাস ওয়াই স্কোয়ার। এক্স মানে কি? বাস্তব পাঠের মান। বাস্তব পাঠের মান কত আছে ভাইয়া বলো তো ভাইয়া? 4 স্কোয়ার। আর কাল্পনিক পাঠের সহগের মান কত আছে বলো তো ভাইয়া? আই এর সহগ আছে কত? 3 স্কোয়ার। তার মানে দেখো 16 + 9 ইকুয়াল টু কত হবে? √25। তার মানে অ্যান্সার কত হবে? 5। এই যে হলো 5। তার মানে এটার মডুলাসের মান কত? 5 হলো অ্যান্সার। এটার মডুলাসের মান কত? 5 হলো কারেক্ট অ্যান্সার। আশা করি বুঝতে পারছো, আশা করি বুঝতে পারছো। এই স্লাইডে সবকিছু আশা করি ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। এতক্ষণে এই স্লাইডে সবকিছু ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। মডুলাসের কনসেপ্ট থেকে একটা ম্যাথ আসছে প্রায় টাইমে, তো এই ম্যাথটা কখনো ভুল করা যাবে না, ঠিক আছে ভাইয়া? এবার আসো ভাইয়া, এখান থেকে জানতে চাচ্ছে। এবার আমরা একটু যাব আর্গুমেন্টের দিকে, আমরা একটু আর্গুমেন্টের দিকে যাব। একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, আশা করি মডুলাস ক্লিয়ার হয়ে গেছে। ওকে ওকে, রাইট অ্যান্সার 5। ওকে, আর্গুমেন্ট। আচ্ছা আর্গুমেন্ট কি? আর্গুমেন্টটা আমরা জানি যে যেহেতু আমরা জানি কি 10 থিটার, আমরা জানি কি 10 থিটার। দেখো ভাইয়া, আমরা যদি এই যে দেখো, আমরা যদি এই একটা ত্রিভুজ আঁকি, এটা যদি এক্স হয়, এটা যদি ওয়াই হয়, এটা যদি থিটার হয়, এটা কি হবে? আর। তাহলে 10 থিটার ইকুয়াল টু কি হবে বলো তো ভাইয়া? লম্ব বাই ভূমি। লম্ব কত? ওয়াই, ভূমি কত? এক্স। তাহলে থিটার ইকুয়াল টু কত হবে? থিটার ইকুয়াল টু হবে tan ইনভার্স y বাই x, তাই কি না? যদি এইটা হয় ভাইয়া, তাহলে তোমরা আমাকে বলো আর্গুমেন্টের ক্ষেত্রে, আর্গুমেন্টের ক্ষেত্রে মনোযোগ দিয়ে একটু শুনবা, ভাইয়ার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবা, তাহলে ক্লাসের পড়া ক্লাসে কমপ্লিট হয়ে যাবে। আর্গুমেন্টের ক্ষেত্রে মনে রাখবা আমরা কি থিটার ইকুয়াল টু কি জানি? tan ইনভার্স y বাই x, y বাই x, ঠিক আছে ভাইয়া? এখন এই যে y বাই x, এই মান দুইটা অলওয়েজ পজিটিভ নেওয়া লাগবে। y বাই x কি নেওয়া লাগবে? অলওয়েজ পজিটিভ নেওয়া লাগবে। এখন কখনো যদি নেগেটিভ থাকে তাও আমার কি নিতে হবে বলো তো? অলওয়েজ পজিটিভ নিতে হবে, মনে রাখতে হবে, অলওয়েজ পজিটিভ নিতে হবে। এখন আরেকটা জিনিস দেখা লাগবে, আমাদের চতুর্ভাগ। ধরো আমাকে একটা বললো -2 + 3i, এটা বললো। এখন -2 কোন দিকে? আমরা জানি যে x অক্ষ বরাবর কি বসে, একটু আগে বলছিলাম তোমাকে, বাস্তব পাঠ। y অক্ষ বরাবর কি বসে? কাল্পনিক পাঠ। তাহলে তুমি আমাকে বলো ভাইয়া -2 কোন দিকে? এই দিকে। আর কাল্পনিক পার্ট পজিটিভ, তার মানে এই দিকে, তার মানে দ্বিতীয় চতুর্ভাগ। এইভাবে আমাদের চতুর্ভাগ আগে চিনা লাগবে। তো চতুর্ভাগ যদি তুমি চিনে যাও তাহলে আমার কি হবে? একটু লেখো, একটু লেখো শর্টকাট, সুন্দর করে লেখো শর্টকাট, সুন্দর করে লেখো কি? শর্টকাট, শর্টকাট, শর্টকাট। কার জন্য শর্টকাট? এই জটিল সংখ্যার আর্গুমেন্টের শর্টকাট। এটা কার শর্টকাট বলতো ভাইয়া? আর্গুমেন্টের শর্টকাট, আর্গুমেন্টের শর্টকাট। আচ্ছা, আর্গুমেন্টের ক্ষেত্রে আমরা আর্গুমেন্ট দুই ধরনের দেখতে পাই। কয় ধরনের? দুই ধরনের, মুখ্য এবং গৌণ। কি? মুখ্য এবং গৌণ, মুখ্য এবং গৌণ। কি বলতেছে? আর্গুমেন্ট দুই ধরনের দেখতে পাই। কি কি পাই? মুখ্য এবং গৌণ। সুন্দর করে বোঝার চেষ্টা করবা। এখন মুখ্য কারা? মুখ্য মানে হলো প্রধান, তার জন্য এর মান, এর কষ্ট কম করে, তার মানে -π থেকে থিটারের মান π এর মধ্যে। আর গৌণ কি? বাকি সবকিছু, বাকি সব, বাকি সব। এইটুকু আমাদের জানা লাগবে। এবার আমরা শর্টকাটে যেতে পারবো। তাহলে আমার প্রথম চতুর্ভাগ, শর্টকাটের ক্ষেত্রে একটু লেখো প্রথম চতুর্ভাগ, প্রথম চতুর্ভাগ। সবাই তোলা লাগবে, সবাই তোলা লাগবে। বলছিলাম ক্লাসের পড়া ক্লাসে কমপ্লিট করাবো, সবাই তোলা লাগবে, ঠিক আছে? ক্লাসের পড়া ক্লাসে কমপ্লিট করাবো। এই যে প্রথম চতুর্ভাগের ক্ষেত্রে কি কি হয়? প্রথম চতুর্ভাগের ক্ষেত্রে আমার কি হয় বলো তো ভাইয়া? আমার থিটার ইকুয়াল টু কি হবে? থিটার ইকুয়াল টু হবে, মনে রাখবা, প্রথম চতুর্ভাগের ক্ষেত্রে মুখ্য, মুখ্য, মুখ্য মান, মুখ্য মান কত হবে বলো তো ভাইয়া? মুখ্য মান হবে tan ইনভার্স y বাই x, এইটুকু হলো মুখ্য মান। তাহলে গৌণ মান কত হবে প্রথম চতুর্ভাগের ক্ষেত্রে? গৌণ মান কত হবে? ধরো প্রথম চতুর্ভাগের ক্ষেত্রে এইটুকু যদি হয় tan ইনভার্স y বাই x, গৌণ মান হবে বাকি এইটুকু, তাই কি না বলতো ভাইয়া? তাহলে গৌণ মান লিখবা -2π। কি লিখবা বলতো ভাইয়া? -2π, -2π। সুন্দর করে কি করবা? -2π
প্লাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স, টেন ইনভার্স ওয়াই বাই এক্স। এইটাই কি বলতো ভাইয়া, এইটাই হলো গৌণ মান, এইটাই হলো গৌণ মান। আরো সহজভাবে বললে মাইনাস 2 পাই গিয়ে তোমার কি করা লাগবে বলতো ভাইয়া, সুন্দর করে প্লাস দিয়ে দিলে কাজ শেষ হয়ে যায়। দেখো এই যে এতটুকু ফার্স্টে যাবা, তারপরে যাওয়ার পরে তুমি এইদিকে সামনে আগাবা, তাহলেই হয়ে যাবে। তার মানে প্রথম চতুর্ভাগের ক্ষেত্রে মুখ্য গৌণ আমরা পেয়ে গেছি। তাহলে এবার আসো দ্বিতীয় চতুর্ভাগ, এবার আসো কোন চতুর্ভাগ বলতো ভাইয়া, দ্বিতীয় চতুর্ভাগ। দ্বিতীয় চতুর্ভাগের ক্ষেত্রে, দ্বিতীয় চতুর্ভাগের ক্ষেত্রে কি হয়, সুন্দর করে এগুলা লিখে নাও, তাহলে ইজিলি করতে পারবা, ইজিলি করতে পারবা, ঠিক আছে ভাইয়া। দ্বিতীয় চতুর্ভাগের ক্ষেত্রে যদি এইটা হয় থিটার, তাহলে লেখো মুখ্যর মান, মুখ্য মান লেখো, মুখ্য পাই মাইনাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স, পাই মাইনাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স, ঠিক আছে ভাইয়া, পাই মাইনাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স। আর গৌণ লেখো ভাইয়া মাইনাস পাই মাইনাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স, মাইনাস পাই মাইনাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স। এটা কার জন্য বলো তো ভাইয়া, এটা হলো দ্বিতীয় চতুর্ভাগের জন্য। দ্বিতীয় চতুর্ভাগের জন্য আশা করি ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। যদি দ্বিতীয় চতুর্ভাগ ক্লিয়ার হয়ে যাও, তাহলে এবার আমরা যাব তৃতীয় চতুর্ভাগে। আমরা যাব কোথায়, তৃতীয় চতুর্ভাগে। এই সাইডে আসো, এই সাইডে আসো, তৃতীয় চতুর্ভাগ। কোন চতুর্ভাগ বলতো ভাইয়া, তৃতীয় চতুর্ভাগ। তৃতীয় চতুর্ভাগ কারা হয় একটু খেয়াল করে দেখো, তৃতীয় চতুর্ভাগ কারা হয়, তৃতীয় চতুর্ভাগ হয় এই যে দেখো, এই যে এই যে এই যে এখানে এই থিটার, এই থিটারটা কি হবে বলতো ভাইয়া, সুন্দর করে লিখে নাও, মুখ্যমান, মুখ্যমান, মুখ্যমান কি হবে, মাইনাস পাই প্লাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স, মাইনাস পাই প্লাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স। তাহলে গৌণমান কত হবে, গৌণমান লিখে নাও, সুন্দর করে লিখে নাও, পাই প্লাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স, পাই প্লাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স, সুন্দর করে তুলতে হবে, ঠিক আছে। আর এখানে একটা শর্ত কি বলছিলাম, এক্স ওয়াই এর মান অলওয়েজ কি হতে হবে, পজিটিভ হওয়া লাগবে, অলওয়েজ পজিটিভ হওয়া লাগবে। এবার আসো ভাইয়া চতুর্থ চতুর্ভাগ, এবার আসো কি চতুর্থ চতুর্ভাগ, চতুর্থ চতুর্ভাগ। ভাইয়া যা বলি তাই লেখো, ভাইয়া যা বলি তাই লেখো, কাজে দিবে। এগুলো মনে রাখতে পারলে তুমি সব পারবা আর্গুমেন্টে, ঠিক আছে। মুখ্য মান লেখো, মুখ্য, মুখ্য, মুখ্য কি হবে বলো তো ভাইয়া, মুখ্য কি হবে, চতুর্থ চতুর্ভাগ কারা, এই যে এরা, এরা হবে মাইনাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স, মাইনাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স। তাহলে গৌণ কি হবে বলো তো ভাইয়া, গৌণ কি হবে, গৌণ হবে সুন্দর করে মনে রাখবা, সুন্দর করে মনে রাখবা, টু পাই টু পাই টু পাই, এই যে দেখো এইভাবে যাবে, টু পাই মাইনাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স, টু পাই মাইনাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স। এইটুকু হলো আমার কি প্রথম চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ, চতুর্থ চতুর্ভাগ। এই কনসেপ্ট দিয়ে আমি আর্গুমেন্টের সবকিছু কমপ্লিট করে ফেলতে পারবো। তাহলে একটু তোমরা একটু আমাকে বলো তো, এই উপরের এটা কোন চতুর্ভাগে আছে বলো তো ভাইয়া, এটা তোলা শেষ হলে একটু উপরে তাকাও, উপরে এটা কোন চতুর্ভাগে আছে, আমাকে একটু তোমরা উত্তর দাও, উপরে এটা কোন চতুর্ভাগে আছে। বলতেছে যে ওয়ান, ওয়ান হলো এই দিকে, আর বলতেছে আই মানে পজিটিভ, তার মানে এই চতুর্ভাগে, এই চতুর্ভাগে কি অল থাকে পজিটিভ, তার মানে এই চতুর্ভাগে হলে আমার আর্গুমেন্ট কি হবে বলো তো ভাইয়া, আর্গুমেন্ট মুখ্যর জন্য কি হবে, একটু আগে মুখ্য দেখি, মুখ্যর মান যদি থাকে তাহলে আর গুণ করা লাগবে না। মুখ্য কি হবে, টেন ইনভার্স ওয়াই বাই এক্স, ওয়াই কত আছে বলো তো ভাইয়া, ওয়াই আছে কত, এই যে আই এর সহগ কত আছে ওয়ান, আর এক্স এর মান কত আছে ওয়ান, তার মানে টেন ইনভার্স ওয়ান, টেন ইনভার্স ওয়ান এর মান কত বলো তো ভাইয়া, পাই বাই ফোর, পাই বাই ফোর হলো মুখ্য মান, এটা আসছে, তার মানে মুখ্য মানে হলো উত্তর। তো আশা করি বুঝতে পারছো, দেখছো সবাই পারছে, এই যে তানজিৎ পারছে ফার্স্ট চতুর্ভাগ, কি জানি জ্যোতি পারছে ফার্স্ট চতুর্ভাগ, তার মানে এই যে সবাই পারছে, সবাই পারছে, এই যে সানি পারছে টু, তার মানে কি এই যে দেখো এই স্লাইডে যা যা শিখিয়েছি আর্গুমেন্টের মোটামুটি সবকিছু কমপ্লিট। সবাই বলো আর্গুমেন্টে যা যা লেখা হয়েছে সবকিছু ক্লিয়ার হয়েছে কয়জন, সবকিছু ক্লিয়ার হয়েছে কয়জন, একটু কমেন্ট করে জানাও। সব কিছু ক্লিয়ার হয়েছে কয়জন, ওকে
ওকে, ভেরি গুড, এই যে সবাই ক্লিয়ার, ভেরি গুড, জি ভাইয়া বুঝছি, ক্লিয়ার ক্লিয়ার, ভেরি গুড ভেরি গুড, থ্যাংক ইউ থ্যাংক ইউ। চলো এবার আমরা চাবো বর্গমূলে, আমাদের এবার কনসেপ্টটা কি ক্লিয়ার করব, আমরা বর্গমূলের কনসেপ্ট ক্লিয়ার করব। টাইপ 3 নাম কি, দেখো বর্গমূল, বর্গমূলে আমরা কনসেপ্ট ক্লিয়ার করব। বর্গমূল আমরা অলরেডি প্রায় 4টার মতো কোশ্চেন সলভ, আমরা কিন্তু 36টা প্রশ্ন সলভ করাবো ইনশাআল্লাহ, 36টা প্রশ্ন সলভ করাবো। এই সবাই ক্লিয়ার হলে আমরা পরবর্তী টাইপ দেখো বর্গমূল। বর্গমূলের জন্য এটার জন্য আবার একটা শর্টকাট লেখো, এটার জন্য শর্টকাট লেখো, শর্টকাট শর্টকাট শর্টকাটটা কি দেখো, সবসময় লিখবা বর্গমূলের ক্ষেত্রে, বর্গমূলের ক্ষেত্রে, বর্গমূলের ক্ষেত্রে প্লাস মাইনাস 1/√2, প্লাস মাইনাস 1/√2 রুট ওভার আর প্লাস এক্স চিহ্ন, রুট ওভার আর প্লাস এক্স চিহ্ন, রুট ওভার আর মাইনাস এক্স ইন্টু আই। এটা কি, এটা হলো বর্গমূলের শর্ত। এখন বর্গমূল এইটা ছাড়াও আরেকটা শর্টকাট 1, এটা শর্টকাট 1, আরটা আছে শর্টকাট 2, সরি এটা শর্টকাট 2 দাও আর এটা শর্টকাট 1 দাও। শর্টকাট 1টাকে বলা হয় শুদ্ধি পরীক্ষা। কি পরীক্ষা? শুদ্ধি পরীক্ষা। এখন দেখো ভাইয়া, আগে এই দুইটা জিনিস তোলো, তারপর আমি এটা নিয়ে কথা বলি। এটা আগে লিখে দেই, এটার কনসেপ্টটা ক্লিয়ার করে। আর মানে হলো মডুলাস, আর মানে হলো মডুলাস, এক্স হলো কি বাস্তব পাঠের মান, বাস্তব পাঠের মান, এক্স হলো কি বাস্তব পাঠের মান, মান। আর এখানে তো আই দিয়ে তো কাল্পনিক পাঠকে বোঝানো হয়, তার মানে চিহ্ন কি, চিহ্ন হবে যেই চিহ্নটা কোশ্চেনে থাকবে এই যে কাল্পনিক পাঠের আগে, সেই চিহ্নটা এখানে বসবে। কাল্পনিক পাঠের আগে যেই চিহ্নটা থাকবে সেটাই বসবে। আবারও বলে দিচ্ছি, আবার দরকার লিখে দিচ্ছি, সুন্দর করে লিখে নাও। কাল্পনিক পাঠের আগে যেই চিহ্ন আছে, কাল্পনিক পাঠের আগে, পাঠের আগের চিহ্নটাই, আগের চিহ্ন এখানে বসবে। কাল্পনিক পাঠের আগের চিহ্ন এখানে বসবে, মনে রাখতে হবে, মনে রাখতে হবে, ঠিক আছে, মনে রাখতে হবে। ওকে, এটা হলো শর্টকাট 2। তাহলে শর্টকাট 1 ফর্মুলাটা কি বলতেছে? এটা বলতেছে শুদ্ধি পরীক্ষা। আচ্ছা, শুদ্ধি পরীক্ষা জিনিসটা কি এটা একটু আমি বলি। শুদ্ধি পরীক্ষাটা কি এটা একটু আমি জিনিসটা বলি, তোমরা তাহলে বুঝতে পারবা, একটু বুঝতে পারবা। সবাই সবাই এই ক্লাসটা করে কিন্তু তোমরা কিন্তু ক্লাস নোটগুলা কিন্তু টেলিগ্রামে দেওয়া আছে, টেলিগ্রামের লিংক কিন্তু উপরে দিয়ে দিচ্ছি, ক্লাসটা করে টেলিগ্রামে যুক্ত হয়ে যাবা। আর যারা ক্লাসে নোট করো তোমরা অবশ্যই নোটগুলো মেসনের ফেসবুক গ্রুপে দিবা, মেসনের মেইন ফেসবুক গ্রুপে দিবা, ঠিক আছে ভাইয়া? এখন আসো শর্টকাট 1 শুদ্ধি পরীক্ষা কি বলতেছে। আচ্ছা, শুদ্ধি পরীক্ষার ক্ষেত্রে মনে রাখবা যে, আচ্ছা ভাই এটা কার মান বের করতে বলছে? বর্গমূল। আচ্ছা, বর্গমূল মানে কি? দুইটা মূল থাকবে, দুইটা মূল থাকা মানে কি প্লাস মাইনাস দেওয়া লাগবে, মাস্ট মনে রাখবা। তার মানে কি শুদ্ধি পরীক্ষার ক্ষেত্রে প্রথমত শর্ত কি প্লাস মাইনাস থাকতে হবে, প্লাস মাইনাস থাকতে হবে, মনে রাখতে হবে। এই শর্টকাট গুলাই তোমাকে বদলাই দিবে, ঠিক আছে? প্লাস মাইনাস থাকতে হবে, ঠিক আছে ভাইয়া? প্লাস মাইনাস কি হতে হবে? থাকতে হবে। তোমার মাস্ট কি হওয়া লাগবে? প্লাস মাইনাস থাকতে হবে। ওকে, যদি ধরলাম প্লাস মাইনাস যেগুলাই আছে, দেখো এখানের মধ্যে দেখো এই প্রশ্নটা আমরা একটু সলভ করতে করতে করি। এই প্রশ্নটা দেখো বর্গমূল, তার মানে প্লাস মাইনাস আছে, আছে এইটাতে আর এইটাতে আছে, তার মানে বাকি যে দুইটা আছে ওই দুইটা আগে থেকে বাদ দিয়ে দিলাম অপশন। এরপরে শর্তটা কি বলছিলাম, এই যে কাল্পনিক পাঠের আগে যে চিহ্ন, কাল্পনিক পাঠের চিহ্ন, কাল্পনিক পাঠের আগের, কাল্পনিক পাঠের আগের চিহ্ন, পাঠের আগের চিহ্ন অ্যান্সারে আসবে, আগের চিহ্ন অ্যান্সারের, অ্যান্সারের কাল্পনিক পাঠের আগে আসবে, অ্যান্সারে কাল্পনিক পাঠের আগে আসবে। মানে কি দেখো ভাইয়া, কাল্পনিক পাঠের আগে আসবে, পাঠের আগে আসবে। বুঝার চেষ্টা করবা, বুঝার চেষ্টা করবা, কি বুঝবা দেখো আমার কি আছে বলো তো ভাইয়া। এই প্রশ্নে এটা আমার জটিল সংখ্যা, এই জটিল সংখ্যার বর্গমূল, বর্গমূলের মানটা যেটা হবে এই কাল্পনিক পাঠের আগে চিহ্ন কি আছে? মাইনাস। তার মানে আমার অ্যান্সারে বর্গমূলের মানও মাইনাসে আসবে ভাইয়া। তার মানে কোন অপশনের মধ্যে দেখো মাইনাস আছে কাল্পনিক পাঠের আগে, এটা আছে কি প্লাস, বাদ, তার মানে এটার আগে আছে মাইনাস, এটাই হলো অ্যান্সার। দেখো কত সহজ না? তার মানে এইভাবে আমরা শুদ্ধি পরীক্ষার মাধ্যমে যে কোনো এমসিকিউ বর্গমূলে করে ফেলতে পারি, ইজিলি করে ফেলতে পারি, কোনো ডাউট নাই, কোনো ডাউট নাই। এরপরে প্রশ্নটা আসো, দেখো বলতেছে 2i এর বর্গমূল কোনটি? 2i এর বর্গমূল কোনটি? তাহলে প্রথম শর্তটা কি ছিল? প্লাস মাইনাস থাকতে হবে। দেখো তো ভাইয়া এখানে আছে -1 + i, 1 - i, -1, আর এখানে আছে +-1 + i। একটু মুছলাম, +-1 + i। এখন তুমি আমাকে বলো ভাইয়া এখানের মধ্যে কোনটার আগে প্লাস মাইনাস আছে? একমাত্র একটার আগে আছে, তার মানে প্রথম শর্তটা শুধু মিলছে আর বাকি সবগুলা বাদ, তার মানে অ্যান্সার ডি নাম্বারটা। এই বলো ক্লিয়ার কিনা? কত সহজ কনসেপ্ট না? এই বলো কে কে ক্লিয়ার হইছো, কে কে ক্লিয়ার হইছো বলে ফেলো, কে কে এই স্লাইডে সবকিছু ক্লিয়ার হয়েছে একটু বলে ফেলো। বর্গমূলের ভাইয়া একদম আদ্য পর্যন্ত ক্লিয়ার হয়ে যাবে এই ক্লাসটা, যারা ভালো মতো করবা জটিল সংখ্যা সব ক্লিয়ার হয়ে যাবে, একটু বলো।
এই একটু দ্রুত 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 রেসপন্স করা লাগবে ভাইয়া, দ্রুত রেসপন্স করা লাগবে, না হলে তো হবে না, না হলে তো হবে না। রেসপন্স মাস্ট, জরুরি। ওকে ওকে, ভেরি গুড ভেরি গুড। এই যে অনেকে রেসপন্স করছে, শর্টকাটে ফর্মুলাটা আরেকবার বোঝান। হ্যাঁ বোঝানো হচ্ছে, আগে তোমরা একটু রেসপন্স করো, বাকিরা বুঝতে পারছো কিনা। যদি একজন না বুঝে তাহলে একজনকে আবার বুঝাবো, কিন্তু বাকিরা বুঝতে পারলে আমাকে অবশ্যই কি হইতে হবে বলো তো, সবার জন্য বোঝানো লাগবে, যদি বাকিরাও না বুঝে, তাই না? তাই একটু রেসপন্স করা লাগবে। যেটা বলছিলাম কি, শর্টকাটের ক্ষেত্রে, শুদ্ধি পরীক্ষার ক্ষেত্রে প্রথমত প্লাস মাইনাস থাকতে হবে। যেই কোনো বর্গমূলের ক্ষেত্রে অপশনগুলা, যে 4টা অপশন থাকবে, 4টা অপশনে আগে প্লাস মাইনাস থাকতে হবে। যদি প্লাস মাইনাস না থাকে ওই অপশনগুলা বাদ। ক্লিয়ার? প্রথম কনসেপ্ট, যেই অপশনগুলোতে প্লাস মাইনাস নাই সেগুলো তো বাদ। তাহলে থাকে কোনগুলা? প্লাস মাইনাস যেগুলো আছে সেগুলা, তাই কিনা? এখন ধরলাম প্লাস মাইনাস আছে দুইটাতে, এটার মতো দুইটাই আছে, তাহলে তোমাকে মনে রাখতে হবে তোমার প্রশ্নের মধ্যে কাল্পনিক পার্টের আগে চিহ্ন কি আছে? মাইনাস। তাহলে অপশনগুলোতে দেখতে হবে কোন প্লাস মাইনাস যেগুলো আছে ওই দুইটা অপশনের মধ্যে কোনটার কাল্পনিক পার্টের আগে ওই মাইনাস চিহ্নটা আছে, সেটাই হবে উত্তর। এই দুইটা কনসেপ্ট মনে রাখতে হবে। ঠিক তেমনি এখানে 2 এর বর্গমূল কোনটি, এখানে দেখতে হবে প্লাস মাইনাস কোনটা আছে। এখানে দেখলাম যে তিনটার মধ্যে প্লাস মাইনাস নাই, তাহলে আগে থেকে তো তিনটা বাদ, তাহলে যেটা থাকে ওইটাই উত্তর মাস্ট। আশা করি বুঝতে পারছো। এই এখনো কি শর্টকাটটা বুঝো নাই তোমরা? এই এখনো কি তোমরা শর্টকাটটা ক্লিয়ারলি বুঝো নাই? যদি এখনো তোমরা শর্টকাটটা না বোঝো তাহলে বলো, ভাইয়া দরকার আবার বুঝাবো। এখনো আবারও বলতেছি, যারা এখনো বুঝো নাই একটু ভাইয়াকে বলো। ওকে, বুঝতে পারছি, ভেরি গুড। আবার একটু বলেন, শর্টকাট দুইটা কি? এই দুইটা নাকি এইটা? এই শর্টকাট দুইটা হলো সহজ বর্গমূল, সূত্র হলো প্লাস মাইনাস 1/√2 √r প্লাস x চিহ্ন √r মাইনাস x ইনটু i। এটা হলো শর্টকাটের সূত্র, আশা করি করতে পারবা। এইটাতে আসলে আরো ক্লিয়ার হয়ে যাবে। বলতেছে যে 9 প্লাস 14i এর বর্গমূল কত। এবার দেখো তোমার প্রথম শর্তটা কি ছিল? প্লাস মাইনাস যেগুলাই থাকবে না সেগুলো বাদ দিতে হবে। এখানের দিকে তাকাও, 4টার মধ্যে প্লাস মাইনাস আছে, কোনটা বাদ দিতে পারতেছো? পারতেছো না। সেকেন্ড অপশনটা কি ছিল? আই এর কাল্পনিক পার্টের আগে যে চিহ্নটা হবে অপশনগুলোতে ওই চিহ্নটা যেন যেগুলো থাকবে না সেগুলো বাদ দিতে হবে। তার মানে এখানে নাই, এখানে প্লাস নাই, তার মানে এটা বাদ দিতে পারলাম, কিন্তু বাকিগুলো তো বাদ দিতে পারলাম না। তার মানে এখানে আমার শর্টকাট 2টা অ্যাপ্লাই করা যাচ্ছে না, সরি শর্টকাট 1টা আমার এখানে অ্যাপ্লাই করা যাচ্ছে না। তাহলে আমি কোনটা অ্যাপ্লাই করব? শর্টকাট 2 অ্যাপ্লাই করব। কোনটা বলো তো ভাইয়া? ওই শর্টকাটটা। সেটা কি বলো তো ভাইয়া? এই যে দেখো, বর্গমূল সমান সমান, বর্গমূল সমান সমান আমরা কি জানছিলাম? প্লাস মাইনাস 1/√2 √r প্লাস x, √r প্লাস x চিহ্ন এখানে আছে প্লাস, তার মানে প্লাস √r মাইনাস x ইনটু i, এটাই জানছিলাম। এখন আর বলতে গেলে কি বোঝানো হয়? মডুলাস। মডুলাস মানে কি? বাস্তব পাঠের মান 9 স্কয়ার প্লাস কাল্পনিক পাঠের সহগের মান 14 স্কয়ার। তাহলে এখানে আসে কত? 81, আর এটা হলো 1681। 1681 মানে কত জানো? 41। 1681, 81 বর্গমূল কত? 41। আবারও বলতেছে 1681 বর্গমূল কত? 41। এটাই করলাম। এবার দেখো এখানে মানটা বসাই দিই, প্লাস মাইনাস 1/√2, তাহলে এখানে আসে √41 প্লাস x এর মান কত আছে? 9। x এর মান কত আছে? 9, কারণ বাস্তব পাঠের মান √r মাইনাস r মানে কত? 41। x এর মান কত আছে বলো তো ভাইয়া? 9 মাইনাস 9 ইনটু i। ঠিক আছে ভাইয়া? তাহলে এখানে থাকতেছে প্লাস মাইনাস 1/√2 √50 প্লাস 41 থেকে 9 বাদ দিলে 32 √32 ইনটু i। তাহলে এখান থেকে দেখো, এখান থেকে √2 কমন নিতে পারি, প্লাস মাইনাস 1/√2 যেটাকে বানানো যায় 5√2 প্লাস 4√2। দেখো কিভাবে হইলো? 50কে √50কে লেখা যায় 25 গুণন 2, 25 গুণন 2, তাহলে 25কে লেখা যায় 5√2, তাই কিনা? আবার 32কে লেখা যায় 16 গুণন 2, 4√2। তাহলে এই √2 কাটাকাটি আর এই √2 কাটাকাটি, তাহলে থাকতেছে কি? প্লাস মাইনাস 5 প্লাস 4i, প্লাস মাইনাস 5 প্লাস 4i। দেখো প্লাস মাইনাস 5 প্লাস 4i আছে সিতে, সি নাম্বারটা হলো কারেক্ট অ্যান্সার।
আচ্ছা, সাব্বির বলছে যে যদি দুইটার আগে মাইনাস থাকতো তাহলে কি হইতো, এই যে এইটা অ্যাপ্লাই করতে হইতো। সাব্বির বুঝতে পারছো? তাহলে এই জিনিসটা অ্যাপ্লাই করা লাগতো। বুঝতে পারছো? শর্টকাট যদি আমাদের 2 1 অ্যাপ্লাই না হয় তাহলে আমরা শর্টকাট 2 এ চলে যাব। শর্টকাট 1 না করতে পারলে আমরা শর্টকাট 2 এ চলে যাব। আশা করি বুঝতে পারার কথা, আশা করি বুঝতে পারার কথা। এটা যদি বুঝতে না পারো তাহলে কিন্তু কি বলো তো ভাইয়া, তোমাদেরকে মাইট দেওয়া উচিত। এই বুঝতে পারছো কয়জন একটু বলো। ক্লাসটা নিজের টাইমলাইনে শেয়ার করে রাখো যাতে পরবর্তীতে তুমি দেখতে পারো ক্লাসটা, ঠিক আছে? যাতে পরবর্তীতে ক্লাসটা তুমি দেখতে পারো, ঠিক আছে? যাতে তোমার সুবিধা হয়। এই যারা বুঝতে পারছো একটু কমেন্ট করে জানাও ভাইয়ারা, তাহলে আমি পরবর্তী কোশ্চেনে চলে যেতে পারবো। আমার তাহলে পরবর্তী কোশ্চেনে চলে যেতে পারবো, পরবর্তী প্রশ্নে আমি চলে যেতে পারবো। বলতেছি কি, একটা জটিল মূলের এখানের মধ্যে কিছু কনসেপ্ট আছে আমার এখানে। এটা হলো ওমেগার কনসেপ্ট, এটা হলো কি ওমেগার কনসেপ্ট। ওমেগার কনসেপ্টে আমার কয়েকটা জিনিস জানা লাগবে, কয়েকটা জিনিস জানা লাগবে। ওমেগার কনসেপ্টে আমার কি জানা লাগবে, কয়েকটা জিনিস জানা লাগবে। সেই কনসেপ্ট গুলো কি কি, সেই কয়েকটা জিনিস কি কি একটু দেখো ভাইয়ারা, একটু দেখো। যারা যারা ক্লাসে আসো একটু রেসপন্স করতে হবে, ঠিক আছে? তোমরা রেসপন্স না করলে কিন্তু ভাইয়ারা ক্লাসে এত কষ্ট করে নেওয়া কি হবে বলো তো ভাইয়া, ব্যর্থতা হবে। তাই ক্লাসগুলো দেখতে হবে, ঠিক আছে? 1 প্লাস ওমেগা স্কয়ার ইকুয়াল টু কত, 0। এটা কি, এটা হলো আমাদের একটা সূত্র। ওমেগার কনসেপ্ট থেকে এটা কি, এটা হলো আমাদের একটা সূত্র, ঠিক আছে? ওকে, আরেকটা সূত্র লেখো, ওমেগা কিউব ইকুয়াল টু 1। ওমেগা কিউব ইকুয়াল টু 1, এটা হলো আমাদের আরেকটা সূত্র। একটু বোঝার চেষ্টা করতে হবে, সবই কিন্তু তোমাদের জন্যই, সব কিন্তু তোমাদের জন্যই করতেছি, ঠিক আছে ভাইয়া? জি ভাইয়া বুঝছি। 1 আর 2। এখন দেখো ভাইয়া, এই দুইটা সূত্র দিয়ে আমরা কিছু জিনিস শিখবো। এই দুইটা সূত্র দিয়ে আমরা কি করব, কিছু জিনিস শিখবো। কিভাবে শিখবো একটু দেখাই তোমাদেরকে, একটু দেখাই তোমাদেরকে। দেখো 1 প্লাস ওমেগা স্কয়ার, এই জিনিসটাকে তুমি চাইলে কি লিখতে পারো জানো? ওমেগা 0 প্লাস ওমেগা 1 প্লাস ওমেগা 2 ইকুয়াল টু কত লিখতে পারো, 0 লিখতে পারো। পারো কিনা? অবশ্যই পারো। ওমেগা 0, ওমেগা 1, ওমেগা 2 ইকুয়াল টু কত লিখতে পারো, 0 লিখতে পারো। খুব স্বাভাবিক বিষয়। তাহলে ওমেগার পাওয়ার কি আছে বলতো ভাইয়া? 0, 1, 2 আছে। তার মানে এরা কি অবস্থায় আছে বলতো ভাইয়া? এদের পাওয়ার 3 এর কম আছে। মনে রাখতে হবে ওমেগার পাওয়ার কি আছে, 3 এর কম আছে। এখন যদি ওমেগার পাওয়ার কখনো 3 এর বেশি থাকে তাহলে আমার কি করা লাগবে, এরকম সূত্রে ভাঙানোর জন্য ওমেগার পাওয়ার গুলোকে আমার 3 এর নিচে আনা লাগবে। ক্লিয়ার? এখন তোমার মনে প্রশ্ন হতে পারে ভাইয়া কিভাবে আনবো, সেটার জন্য এই পরের অ্যাপ্লাইটা শিখবো। আর এর আগে আরেকটা জিনিস এখান থেকে শিখো যে ওমেগার পাওয়ার কি আছে, 0, 1, 2 আছে। এই 0, 1, 2 এগুলো হলো কি ক্রমিক পূর্ণ সংখ্যা। এগুলা কি ভাইয়া? এগুলো হলো ক্রমিক পূর্ণ সংখ্যা, ক্রমিক পূর্ণ সংখ্যা। যদি ভাইয়া ওমেগার পাওয়ার, মনে রাখবা ওমেগার পাওয়ার যদি ক্রমিক পূর্ণ সংখ্যা আকারে থাকে, ওমেগার পাওয়ার যদি ক্রমিক পূর্ণ সংখ্যা আকারে থাকে, তিনটা দেখো ওমেগা 9 প্লাস ওমেগা 10 প্লাস ওমেগা 11, এগুলো এরকম ক্রমিক পূর্ণ সংখ্যা আকারে থাকলে এদের অলয়ের যোগফল হয় 0। কি, এদের অলয়ের যোগফল হবে কত, 0। এটা মনে রাখতে পারলেই হয়েছে। এখন কথা হলো যে ভাই এই ওমেগাটা কি, এই ওমেগা কই থেকে আসছে? ওমেগা আসছে আমার 3 রুট ওভার বা 1 এর ঘনমূল থেকে, 1 এর ঘনমূল থেকে আমি 3টা মূল পাই। একটা পাই 1, একটা পাই ওমেগা, একটা পাই ওমেগা স্কয়ার। কি পাই? একটা 1, একটা ওমেগা, একটা ওমেগা স্কয়ার। 1টা হলো বাস্তব আর ওমেগা আর ওমেগা স্কয়ার হলো কাল্পনিক। তাহলে ওমেগাটাকে বিজ্ঞানীরা ধরছে -1 প্লাস, দেখো কি একটু বোঝার চেষ্টা করবা, ঠিক আছে? একটু বোঝার চেষ্টা করবা। আমি প্লাস মাইনাস না দিয়ে ওমেগার মানটা লিখি -1 এই যে দেখো -1 প্লাস √3i প্লাস √3i ডিভাইডেড বাই 2, এটা হইছে কি ওমেগার ক্ষেত্রে। আর ওমেগা স্কয়ারের ক্ষেত্রে হবে -1 মাইনাস √3i ডিভাইডেড বাই 2। এই যে দেখো আমরা 1 পেলাম, ওমেগা পেলাম আর ওমেগা স্কয়ার পেলাম। তার মানে এদের যোগফলের মানও আমি কত পেলাম, 0 পেলাম। আবার দেখো ভাইয়া 1 প্লাস ওমেগা স্কয়ারের যোগফলের মান 0 আর ওমেগা কিউবের মান কত পাইছো, 1 পাইছো। এখন ওমেগা কিউবের মান তুমি যদি 1 জানো ভাইয়া, তাহলে একটু তোমাকে বোঝানোর চেষ্টা করি। এবার ওমেগার পাওয়ারে আমি কি বলছিলাম যে 3 এর বেশি থাকলে ওটাকে 3 এর নিচে নামানো লাগবে। ধরো তোমার আছে ওমেগা 5, তাহলে এটাকে তুমি কি লিখবা, ওমেগা কিউব ইনটু ওমেগা স্কয়ার। তার মানে ওমেগা কিউবের মান কত বলো তো ভাইয়া, 1 ইনটু ওমেগা স্কয়ার। তার মানে 1 ইনটু ওমেগা স্কয়ার মানে ওমেগা স্কয়ার। আশা করি বুঝতে পারছো। ওমেগা 7 মানে কি, ওমেগা 7 কে সবসময় 3 এর গুণিতক আকারে ভাঙাবা। 3 দুগুণে কত, 6 আছে। তার মানে 6 অবধি মান হবে 1। ওমেগা 6 এর মান 1 ইনটু ওমেগা, তার মানে 1 ইনটু ওমেগা মানে হবে ওমেগা। এই কনসেপ্টটুকু কে কে ক্লিয়ার হইছে বলো? এই কনসেপ্টটুকু কে কে ক্লিয়ার হয়েছে? কোশ্চেন বোঝা লাগবে না, আগে বেসিক দিচ্ছি, কোশ্চেন এখন সলভ করাবো। এই কনসেপ্টটুকু কে কে ক্লিয়ার হয়েছে বলো? কনসেপ্টটা কে কে ক্লিয়ার হয়েছে বলো? ওমেগা যা যা বলছি এতক্ষণ।
তোমরা রেসপন্স করলে আমি আগাতে পারবো। যারা বুঝতে পারছো একটু ওয়াই লিখে জানো। মাত্র দুজন বুঝছো, বাকিরা বুঝো নাই? ওকে, ওয়াই ওয়াই অনেকে বলছে। এবার দেখো, এবার আমাদের কোশ্চেনটা কি বলছে। বলছে যে একটা জটিল ঘনমূলের ওমেগা হলে 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কয়ার ইকুয়াল টু 0 হলে জিজ্ঞেস করতেছে যে তোমাকে ওমেগা প্লাস ওমেগা স্কয়ারের মান কত। সরি, এটাও দেয় নাই, এই কোশ্চেনে একটু বেশি এক্সট্রা করে লিখে ফেলছে। বলতেছে একটা জটিল ঘনমূলের মূল যদি ওমেগা হলে ওমেগা প্লাস ওমেগা স্কয়ার ইকুয়াল টু হোয়াট, বলো কত হবে? সূত্র দেখো, সূত্রের দিকে তাকালেই হবে। ওমেগা প্লাস ওমেগা স্কয়ারের মান কত? -1। এটাই হলো কোশ্চেন। এরপর দেখো ভাইয়া বলতেছে যে ওমেগা ইকুয়াল টু -1। দেখো এটা কি বলছে, 2 নম্বরের কোশ্চেন দিকে তাকাও। ওমেগা ইকুয়াল টু -1 মাইনাস √3/2 হলে ওমেগা এইটার মান কত? দেখো এটা কি আছে, হাফ ইনটু, দেখো ভাইয়া এটা কি আছে 2/-1 প্লাস √3। মনে রাখবা, আমার সব সময় মনে রাখবা, যদি একটার মান ওমেগা হয় আরেকটা হবে তার অনুবন্ধী, তাহলে এটা কি তার অনুবন্ধী আছে? হ্যাঁ আছে, তার মানে এটা হবে ওমেগা স্কয়ার। কি বললাম, ওমেগা যা থাকবে তার অনুবন্ধী হবে ওমেগা স্কয়ারের মান। তার মানে খেয়াল করবা যে এটা কি আছে, এটা আছে নরমাল এ, তার মানে এটার অনুবন্ধী যা হবে সেটাই হবে ওমেগা স্কয়ার। তার মানে এটার মান কত? এটার মান হবে ওমেগা স্কয়ার। এই বুঝছো? ভেরি গুড, এই যে অনেকে বুঝতে পারছে। ওকে যান, এবার দেখো প্রতিটি বাস্তব সংখ্যার ঘনমূল কয়টি। একটু আগে আমি তোমাদেরকে একটা জিনিস শিখাইলাম না ভাইয়া, যে 3√1 এর ঘনমূল আমরা বের করছিলাম 3টা, একটা 1, একটা ওমেগা আর একটা হলো ওমেগা স্কয়ার। 1 এর ঘনমূল আমরা কয়টা বের করছিলাম? 3টা, একটা 1, একটা ওমেগা, একটা হলো ওমেগা স্কয়ার। 1টা কি ছিল? বাস্তব, আর 2টা কি ছিল বলো তো ভাইয়া? কাল্পনিক। 1টা ছিল বাস্তব আর 2টা কি ছিল বলো তো ভাইয়া? কাল্পনিক। 1টা ছিল বাস্তব আর 2টা হলো কাল্পনিক। তাহলে মনে রাখবা প্রত্যেকটা বাস্তব সংখ্যার ঘনমূল থাকবে কয়টা বলো তো ভাইয়া? এরকম 3টাই থাকবে, এরকম 3টাই থাকবে, 3টি। এই সবাই বলো কয়টা থাকবে প্রত্যেকটা বাস্তব সংখ্যার ঘনমূল? সবাই বলো তোমরা কি বুঝতে পারছো? এটা বুঝতে পারলে আমি পরবর্তী কোশ্চেনে চলে যাব। ওকে ওকে ডান। যদি এটা বুঝে যাও তাহলে চলো আমরা এবার একটু পরবর্তী প্রশ্নে যাই, দেখি আমাদের পরবর্তী প্রশ্ন আমাদের জন্য কি অপেক্ষা করতেছে। ওকে, ওয়াই ওয়াই ওয়াই, ভেরি গুড ভেরি গুড। এবার আসো ভাইয়া এই প্রশ্নটা, 4 নাম্বার প্রশ্নটা কি বলতেছে, ওমেগার কনসেপ্ট থেকে আমাদেরকে কি জিজ্ঞাসা করতেছে। বলতেছে যে 1 মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কয়ার, 1 মাইনাস ওমেগা স্কয়ার প্লাস ওমেগা টু দি পাওয়ার 4, 1 মাইনাস ওমেগা টু দি পাওয়ার 8, এরকম এরকম কিছু বলছে। তো আমি বলছিলাম যে এরকম ম্যাথগুলোর ক্ষেত্রে আমাদের কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। ওমেগার পাওয়ার আমার কি করা লাগবে বলতো ভাইয়া? 3 এর নিচে নামানো লাগবে। ওমেগার পাওয়ার কি করা লাগবে? 3 এর নিচে নামানো লাগবে। এখন ওমেগার পাওয়ার আমরা 3 এর নিচে কিভাবে নামাবো ভাইয়া? এটা তো একটা বড় প্রশ্ন থেকে যায়, তাই না? ওমেগার পাওয়ার আমরা কিভাবে 3 এর নিচে নামাবো? তো ওমেগার পাওয়ার যদি ধরো থাকে 5, তাহলে আমি লিখবো ওমেগা কিউব ইনটু ওমেগা স্কয়ার। তার মানে 1 ইনটু ওমেগা স্কয়ার মানে হলো ওমেগা স্কয়ার। তার মানে ওমেগা যদি 6 7 থাকে তাহলে আমি লিখবো ওমেগা 6 ইনটু ওমেগা। এখন তুমি ভাবতে পারো ভাইয়া এখন এটা তো আপনি 7 এর বেলা বলছেন, আমি যদি বলি 105 এর বেলা কি করবেন? তখন দেখো এটার জন্য তোমাকে আমি একটা টেকনিক শিখাই, যেই পাওয়ারটা থাকবে তাকে তুমি 3 দিয়ে ভাগ করবা। ধরো 105, একে তুমি 3 দিয়ে ভাগ করবা, তাহলে এটা আসবে কত? 3 3
3 কে 9, তাহলে হাতে থাকে কত 1 আর থাকে 5, তাহলে 3 5 কত 15, 15 আর ভাগশেষ কত থাকে 0। এই যে ভাগশেষটা থাকবে সেটাই হবে দিন শেষে ওমেগার পাওয়ার, তার মানে ওমেগার পাওয়ার হলো 0। তার মানে ওমেগা টু দি পাওয়ার 105 কে আমি লিখতে পারি ওমেগা টু দি পাওয়ার 0। আবার দেখো তুমি এটাকে শুধু 5 দিয়ে ভাগ করো, এই যে 5 দিয়ে, তাহলে 3 কে দেখো 3 কে 3, তাহলে থাকে কত 2, এটাই হবে ওমেগার পাওয়ার। তার মানে ওমেগা টু দি পাওয়ার 5 কে আমি ওমেগা স্কয়ার বলতে পারবো। বুঝতে পারছো ভাই কনসেপ্টটা কি? কনসেপ্টটা হলো 3 দিয়ে ভাগ করে যেটা ভাগশেষ থাকবে ওইটাই হবে ওমেগার পাওয়ার, সেটা 3 এর নিচে এসে পড়বে। আমার কথা কি বুঝতে পারছো? ভাগশেষটা 3 এর নিচে অটোমেটিক চলে আসবে। এইভাবে তোমরা চাইলে করতে পারবা, ঠিক আছে? তো এখানে দেখো ভাইয়া, এখানে একটা একটা করে দেখো, এখানে আমরা দেখি এখানে 1 মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কয়ার আছে, এখানে আছে 1 মাইনাস ওমেগা স্কয়ার, এখানে ওমেগার পাওয়ার 3 এর 1 বেশি আছে, তার মানে এটা হয়ে যাবে কি ওমেগা 1। তার মানে কি কিভাবে 3 কে তুমি 4 দিয়ে ভাগ করো, 3 কে 3, ভাগশেষ যেটা থাকবে সেটাই হলো ওমেগার পাওয়ার। দেখো 1 মাইনাস ওমেগা 4 এর মান হবে ওমেগা 1, আর ওমেগা 8 কে তুমি 3 দিয়ে ভাগ করো, 3 দুগুণে 6, হাতে থাকে 2, এই দুইটাই হবে ওমেগার পাওয়ার ওমেগা স্কয়ার। তার মানে এটা কি বসবে প্লাস ওমেগা স্কয়ার। এবার দেখো ভাইয়া 1 মাইনাস ওমেগা স্কয়ার, ওমেগা 8 কে ওমেগা স্কয়ার লেখা যায়, ওমেগা 16 কে কি লিখবা 3 কে 16 দিয়ে ভাগ করো, 3 5 15, হাতে থাকে কত 1, এই একটাই হবে ওমেগার পাওয়ার প্লাস ওমেগা। আশা করি বুঝতে পারছো। জাস্ট এইভাবে ভাগশেষ যা আসবে তাই বসাই দিবা, ঠিক আছে ভাইয়া? তাহলে এখান থেকে করো, এখান থেকে তুমি মনে রাখতে হবে 1 প্লাস ওমেগা স্কয়ার, এটার মান কত বলো তো ভাইয়া? এটা যোগফলের মান কত? এটা যোগফলের মান হলো 0 ভাইয়া। 3 আর 4 দুটাই বুঝতে পেরেছি, ওকে ভেরি গুড। এবার দেখো ভাইয়া 1 প্লাস ওমেগা স্কয়ার ইকুয়াল টু মান কত 0। 0 হলে দেখো এইটার মধ্যে আরেকটা, এই সূত্রটা আরেকটা বৈশিষ্ট্য কি জানো? সবগুলার আগে প্লাস চিহ্ন আছে, সবগুলার আগে কি আছে? প্লাস চিহ্ন আছে। মনে রাখবা সবগুলোর আগে কোন চিহ্ন আছে? প্লাস চিহ্ন আছে। যদি সবগুলোর আগে প্লাস চিহ্ন থাকে তাহলে তুমি আমাকে বলো ভাইয়া দেখো 1 আর ওমেগা স্কয়ার, এই 1 আর ওমেগা স্কয়ার কে এক সাইডে রেখে আমি ওমেগাকে ওই সাইডে পাঠিয়ে দিতে পারবো, তখন হয়ে যাবে মাইনাস ওমেগা। তার মানে 1 আর ওমেগা স্কয়ারের পরিবর্তে আমি কি বসাতে পারবো? মাইনাস ওমেগা, আর আগে থেকে আছে একটা মাইনাস ওমেগা। এবার দেখো 1 আর ওমেগার পরিবর্তে আমি কি বসাতে পারবো? হয়ে যাবে মাইনাস ওমেগা স্কয়ার, তাহলে আগে থেকে আছে মাইনাস ওমেগা স্কয়ার আর আমি বসাইলাম মাইনাস ওমেগা স্কয়ার, ঠিক না? কত মজার না? এরপরে আসো ভাইয়া এখানে আসো 1 প্লাস ওমেগা স্কয়ার, 1 প্লাস ওমেগা স্কয়ারের পরিবর্তে আমি বসাতে পারি মাইনাস ওমেগা, আর আগে থেকে আছে কি মাইনাস ওমেগা, তাই না? এবার আসো 1 প্লাস ওমেগার পরিবর্তে আমি বসাতে পারি মাইনাস ওমেগা স্কয়ার, আর আগে থেকে আছে মাইনাস ওমেগা স্কয়ার, তাই কিনা বলো তো ভাইয়া? তাই। এবার দেখো ভাইয়া এখানে লেখা যায় মাইনাস 2 ওমেগা, এখানে লেখা যায় মাইনাস 2 ওমেগা স্কয়ার, এখানে লেখা যায় মাইনাস 2 ওমেগা, এখানে লেখা যায় মাইনাস 2 ওমেগা স্কয়ার। 2 দুগুণে কত? 4, মাইনাস এসে প্লাস, ওমেগা আর ওমেগা স্কয়ারকে গুণ করলে হয় ওমেগা কিউব। আবার এখানে লেখো 2 দুগুণে কত হয়? 4, মাইনাস এসে প্লাস, ওমেগা আর ওমেগা স্কয়ারকে গুণ করলে হয় ওমেগা কিউব। ওমেগা কিউবের মান কত? 1, তাহলে 4 4 16 ইনটু 1 মানে 16। দেখো 16 হলো অ্যানসার, এই যে বি নাম্বারটাই। কয়জন বুঝতে পারছো এই কনসেপ্টটা? কয়জন ক্লিয়ার হয়ে গেছো বলে ফেলো। সবাই কি কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে ভাইয়া? তানভীর বললো এইটা তো ভাইয়া ম্যাথ করলেন। হ্যাঁ আমি তো ম্যাথে করলাম। ওকে ওকে
ওকে, আশা করি বুঝতে পেরে গেছো, ঠিক আছে, আশা করি বুঝতে পেরে গেছো কনসেপ্ট। ভাইয়া আগে থেকে এই কনসেপ্ট ক্লিয়ার আছে, ওকে, ভেরি গুড ভেরি গুড। তাহলে তো তোমরা অনেক ব্রিলিয়ান্ট। এখানে আসো, এটা কি বলতেছে, x ইকুয়াল টু বলতেছে -1 মাইনাস √3i ডিভাইডেড বাই 2। আচ্ছা বলো তো ভাইয়া এটা কার মান ছিল, ওমেগার মান কি ছিল বলো তো ভাইয়া, -1 প্লাস √3i ডিভাইডেড বাই 2। আর ওমেগা স্কয়ারের মান কি ছিল, -1 মাইনাস √3i ডিভাইডেড বাই 2। এই মানগুলা কি আমাদের মুখস্থ রাখা লাগে, তাই কিনা বলো তো ভাইয়া, এই মানগুলা কি করা লাগে, আমাদের মুখস্থ রাখা লাগে। এবার আসো ভাইয়া, এবার একটু আমি এটা নিয়ে একটু কথা বলি তোমাকে, আমি একটু তোমাকে এটা নিয়ে কিছু কথা শুনাই। তাহলে দেখো, এইটার পরিবর্তে তুমি x এর পরিবর্তে কি বসাতে পারো, ওমেগা স্কয়ার বসাতে পারো। তাহলে তোমার জানতে চাইছে x টু দি পাওয়ার 80, তার মানে ওমেগা স্কয়ার টু দি পাওয়ার 80, তাহলে হলো ওমেগা টু দি পাওয়ার 36। এই 36 কে তুমি কি করবা, 3 দিয়ে ভাগ করবা, 3 12 36, তাহলে থাকে কত, 0। তাহলে এই 0টাই হলো ওমেগার পাওয়ার, ওমেগা 0 মানে 1, তার মানে এটার মান হলো 1। এই 1ই হলো আসল উত্তর। এই কত সহজ না? আমরা কিন্তু প্রায় অর্ধেকের উপর কোশ্চেন সলভ করে ফেলছি ভাইয়া, অর্ধেকের উপর আমাদের প্রায় কোশ্চেন সলভ কিন্তু হয়ে গেছে। বলো কে কে বুঝতে পারতেছো, বলো কে কে বুঝতে পারতেছো কনসেপ্ট গুলা, কে কে কনসেপ্ট গুলা বুঝতে পারতেছো একটু বলো। ওকে, বি হবে, ভেরি গুড। ওকে ডান। এবার আসো ভাইয়া, আমরা এবার আসবো একটু কিসে, অনুবন্ধিতে। আমরা একটু আসবো কিসে, অনুবন্ধিতে। মনে রাখবা, মনে রাখবা জটিল মূল, জটিল মূলের ক্ষেত্রে, জটিল মূলের ক্ষেত্রে একটা জিনিস কনসেপ্টটা লিখে রাখো। জটিল মূলের একটি মূল যদি হয় জটিল মূল, ধরো একটা মূল যদি হয় জটিল, তাহলে অপর মূলটা হবে, অপর মূলটা অটোমেটিকলি মনে রাখবা তার অনুবন্ধী হবে, অপর মূলটি তার অনুবন্ধী হবে। জটিল মূলের ক্ষেত্রে অপর মূলটা অটোমেটিকলি তার অনুবন্ধী হবে ভাইয়া। এখন অনুবন্ধী কিভাবে বের করে এটা অনেকে জানে না। মনে রাখবা এই কাল্পনিক পাঠের আগে চিহ্ন কি আছে, প্লাস, সেটা হয়ে যাবে কাল্পনিক পাঠের আগে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে মাইনাস, এটাই হলো তার অনুবন্ধী। এখন ধরো একটু তোমরা আমাকে বলো তো দেখি, -3i -2 এটার অনুবন্ধী কত, দেখি কে কে বলতে পারে, দেখি কে কে বলতে পারে, দেখি কে কে বলতে পারে -3i -2 এর অনুবন্ধী কত। না, সঞ্চারপত্রের প্রকৃতি থেকে কৃষিগুচ্ছে তেমন প্রশ্ন আসতে দেখা যায় না। এটা উত্তর দেওয়া, -3i -2 এর অনুবন্ধীর মান কত। সবাই 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 উত্তর দাও। এই যে পারছে, অনেকেই পারছে, দেখছো, ভেরি গুড, সবাই পারছে। তার মানেই মনে রাখতে হবে এটা শুধু মাঝখানেরটা চিহ্ন চেঞ্জ হয় না, হয় কার, কাল্পনিক পাঠের আগে চিহ্ন, তার মানে -2 + 3i, তার মানে -2 + 3i। ওকে ডান। এবার বলতেছে যে একটা সমীকরণে a -ib হলে অপর মূলটা কি হবে বলো তো ভাইয়া, তার অনুবন্ধী হবে না, a + ib হলো কারেক্ট অ্যান্সার, তাই কি না বলো তো ভাইয়া, তাই হলো অ্যান্সার। ভেরি গুড, তোমরা আসলে অনেক জিনিয়াস, অনেক জিনিয়াস। 3i + 2 এর অনুবন্ধী জটিল সংখ্যা কোনটা হবে বলো তো ভাইয়া, 3i + 2 এরটা কি হবে বলো তো ভাইয়া, 2 - 3i হবে, অথবা -3i + 2 হবে। দেখো -3i + 2 হলো অ্যান্সার। ওকে, ভেরি গুড।
ভেরি গুড ভেরি গুড ভেরি গুড, ওকে ভেরি গুড। তাহলে চলো, এই যে ক্লিয়ার হয়ে গেছে, সবাই সবাই পারছে, সবাই পারা মানে হলো আমাদের এই কনসেপ্টটা ক্লিয়ার। ওকে, দেখি এরপরে প্রশ্নটা কি বলতেছে। এই প্রশ্নটা এই সমীকরণের দ্বিঘাত সমীকরণে এই কোশ্চেনগুলো আমরা বহুপদীর দিন করাবো। আমরা কি কোন দিন করাবো? বহুপদীর দিন করাবো। তারপরে যদি অনেকে জানতে চাও একটু এই ম্যাথটা করাই দিয়ে দেখো। ধরো একটা মূল বলতেছে 2 - 3i, তাহলে অপর মূলটা কি হবে? 2 + 3i। তো এই যে বহুপদীর ক্ষেত্রে মূল থেকে সমীকরণের ক্ষেত্রে মনে রাখবা, মূল থেকে সমীকরণের ক্ষেত্রে মনে রাখবা x² মাইনাস মূলদ্বয়ের যোগফল মানে 2 + 3i প্লাস 2 - 3i ইন্টু x প্লাস মূলদ্বয়ের গুণফল 2 + 3i ইন্টু 2 - 3i ইকুয়াল টু 0। তার মানে কি এখান থেকে কি হবে দেখো, এখান থেকে এটা কাটাকাটি গেলে এখানে আসবে x² মাইনাস 4x প্লাস 4 - 9i² ইকুয়াল টু কত? 0। i² মান কত? -1, -1 কত? প্লাস, তার মানে 9 আর 4 এ কত হয়? 13। তার মানে x² মাইনাস 4x প্লাস 13 ইকুয়াল টু 0। এটাই হলো অ্যান্সার। দেখো, x² মাইনাস 4x প্লাস 13, এটাই হলো অ্যান্সার। অসংখ্য ধন্যবাদ ফ্রিকোয়েন্সি মোমেন্টগুলোর জন্য। ওকে সাজ্জাদ, দেখো দেখো রেগুলার হবে ইনশাআল্লাহ। আসো আমরা এর কনসেপ্টে যাব, এর কনসেপ্টে আমরা যাব। আচ্ছা, এর কনসেপ্টের আগে আরেকটা কনসেপ্ট একটু দেখায় আসে তোমাদেরকে। এই কনসেপ্টটা দেখানো উচিত আগে। এই যে এই স্লাইডে আসো, আগে এই স্লাইডের কোশ্চেনগুলো একটু দেখাই তোমাদেরকে। এই সবাই দেখো মনোযোগ দাও। এখান থেকে একটা প্রশ্ন হয় কৃষিতে, কেন হয় জানি না, কিন্তু হয়। দেখো কি বলতেছে, √(-4) ইন্টু √(-1) ইন্টু √(-1) বলতো ভাই √(-4) কে কি লেখা যায়? লেখা যায় যে √(4) ইন্টু √(-1). কিন্তু অনেকে কি করে জানো, অনেকে যেটা করে যে এখানে সুন্দর করে এটা গুণ করে দেয়। ভাইয়া মনে রাখবা যে কখনো কাল্পনিক, দেখো এগুলো কিন্তু কাল্পনিক মান, এই কাল্পনিক মানকে কখনো রুটের মধ্যে গুণ করতে পারবা না, মানে রুট দিয়ে গুণ করতে পারবা না, মনে রাখবা এটা। তো এখানে লেখা যায় কি 2i, এখানে লেখা যায় শুধু i, তার মানে এটা হয় কি 2i², i² মান কত? -1, 2 ইন্টু -1 মানে -2। বুঝতে পারছো ভাইয়া? তার মানে অ্যান্সার কত? -2। এবার আসো ভাইয়া √16 ইন্টু √(-1), √(-16 ইন্টু √(-1), √(16) কে লেখা যায় √(16 ইন্টু √(-1) ইন্টু √(-1), তার মানে 4i ইন্টু i, তার মানে 4i², i² মান কত? -1, 4 ইন্টু -1 মানে হলো -4, তার মানে -4। এই বুঝতে পারছো? এই স্লাইডটা বুঝতে পারলে 1 মার্ক কমন আসবে ইনশাআল্লাহ। হয় তোমার কৃষিতে আসবে, না হলে জিএসটিতে আসবে, না হলে রাজশাহীতে আসবে। এক জায়গায় এই স্লাইড থেকে 1 মার্ক আসবে। এই স্লাইড থেকে 1 মার্ক কমন ইনশাআল্লাহ, 1 মার্ক আসবেই। দেখো এই স্লাইড থেকে 1 মার্ক আসবে। এরপর তোমাকে আমি আরেকটা স্লাইড দেখাই, এই স্লাইড থেকে 1 মার্ক আসবে, মনে রাখবে এই স্লাইড থেকে 1 মার্ক আসবে ভাইয়া। এই কোশ্চেনটার মতো করেই 1 মার্ক আসবে ভাইয়া, 1 মার্ক থাকবেই তোমার। ঠিক আছে, ঠিক আছে ভাইয়া। চলো এবার আমরা আসি আয়ের কনসেপ্টে। তো আয়ের কনসেপ্টে যেটা বলতেছিলাম যে তোমাকে, দেখো আমরা কিন্তু বেশিক্ষণ আর পড়াবো না, তাই ক্লাসে যারা যারা আসো শেষ পর্যন্ত ধৈর্য ধরে একটু তোমরা কষ্ট করে রেসপন্স করবে ভাইয়ার সাথে, তাহলেই হবে। তোমরা যদি একটু রেসপন্স করো ভাইয়ার সাথে। ওকে, চলো দেখি আমাদের জন্য কি অপেক্ষা করতেছে। বলতেছে যে আয়ের কনসেপ্ট থেকে i², মনে রাখবা আয়ের কনসেপ্টের ক্ষেত্রে i প্লাস i² প্লাস i³ প্লাস i⁴। আয়ের মান হয় √(-1), i² এর মান হলো -1, i³ এর মান হলো i² ইন্টু i, মানে -1 ইন্টু i, তার মানে হবে -i, i⁴ কে লেখা যায় i² ইন্টু i², মানে হলো -1 ইন্টু -1, মানে হলো 1। বুঝতে পারছো ভাইয়ারা? বুঝতে পারছো? ওকে, বুঝতে পারছো। তার মানে i তো আছে, i² এর মান কত? -1, i³ এর মান কত? -i, i⁴ এর মান কত? 1। দেখো এটাকে কি করা যায়? কাটাকাটি করা যায়, অ্যান্সার কত? 0। তার মানে মনে রাখবা যে i এর পাওয়ার যখন এই যে দেখো 1 2 3 4 এরা কি আছে বলো তো ভাইয়া? এরা ক্রমিক পূর্ণ সংখ্যা আকারে আছে। ওমেগার ক্ষেত্রে ছিল 3টা, আর এখানে i এর ক্ষেত্রে হলো 4টা।
পাশাপাশি চারটা ক্রমিক পূর্ণ সংখ্যা থাকলে আমি আই এর ক্ষেত্রে কি বলতে পারবো বলো তো ভাইয়া? তার যোগফলের মান কত হবে? 0 হবে। ঠিক আছে, বুঝতে পারছো ভাইয়ারা? এখন দেখো ভাইয়া এখানে কোশ্চেনে কি বলছে, কোশ্চেনে বলছে যে আই এর মান এই যে এরকম আছে, তাহলে আমি এটাকে কিভাবে সাজাইতে পারি একটু দেখো তো। আই স্কয়ার, আই কিউব, এভাবে দিতে 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 আই টু দি পাওয়ার 20, আই টু দি পাওয়ার 21, আই টু দি পাওয়ার 22, আই টু দি পাওয়ার 23 লিখতে পারি না বলো তো ভাইয়া? পারি। এখন দেখো আই থেকে আই টু দি পাওয়ার 4, এই চারটার জন্য যোগফল হলো 0। আবার 4 থেকে 8, এই চারটার জন্য যোগফল হলো 0। 8 থেকে 12, এই চারটার জন্য যোগফল হলো 0। 12 থেকে 16, এই চারটার জন্য যোগফল হলো 0। 16 থেকে 20, এই চারটার জন্য যোগফল হলো 0। 21 থেকে 24 নাই, এখন এখানে বাকিটা বের করা লাগবে। এখন 0 সাথে 0 যতগুলো যোগ করে অ্যান্সার হয় 0, তাহলে আমার এতটুকু অবধি ভাইয়া অ্যান্সার কত আসছে? 0। তাহলে 21 এর মান কত হবে? আই এর ক্ষেত্রে মনে রাখবা আই টু দি পাওয়ার 4 এর মান 1, তার মানে মনে রাখবা তুমি আই এর ক্ষেত্রে, আমরা ওমেগার ক্ষেত্রে কি করছিলাম? 3 দিয়ে ভাগ করছিলাম। আই এর ক্ষেত্রে হবে তোমার কি দিয়ে? 4 দিয়ে ভাগ। তাহলে 21 কে তুমি 4 দিয়ে ভাগ করো, 4 5 20, তাহলে থাকে কত? 1। তাহলে আই এর পাওয়ার হবে 1, তার মানে এখানে হবে আই টু দি পাওয়ার 21 এর পরিবর্তে হবে 1। আই টু দি পাওয়ার 22 কি লিখতে পারবা? 4 কে 22 দিয়ে ভাগ করো, 4 5 কত? 20, হাতে থাকে 2, তার মানে আই স্কয়ার। আই 23 কে কি লিখতে পারবা বলো তো ভাইয়া? 23 কে লিখতে পারবা 4 5 20 আর থাকে 3, তার মানে আই কিউব। এখন দেখো ভাইয়া আই স্কয়ারের মান কত? -1, আর আই কিউবের মান -i, এটা কাটাকাটি অ্যান্সার থাকে -1, তার মানে এই হলো সেই -1। কে কে বুঝতে পারছো? ওকে, ওকে, ভেরি গুড, সবাই ক্লিয়ার? ওকে, ক্লিয়ার হলে দেখো পরবর্তী কোশ্চেনটা আমাদের জন্য কি অপেক্ষা করতেছে। বলতেছে যে এইটা দেখো আই স্কয়ার মান তো -1, এটা আমরা জানি, তো বলতেছে আই ইনভার্স 1 মাইনাস আই আর 2/i প্লাস আই। তো এটাকে কি লেখা যায়? আই ইনভার্স 1 কে লেখা যায় 1/i মাইনাস আই, আর 2/i কি লেখা যায়? প্লাস আই। এই তো, তাহলে এটা সহজ তো। আই কি করলে 1 মাইনাস আই স্কয়ার, আর এখানে আই কি করলে 2 প্লাস আই স্কয়ার। তাহলে আই আই কাটাকাটি, তাহলে আই স্কয়ার মান কত? -1 মাইনাস প্লাস, আর আই স্কয়ার মান -1, 2 -1 মানে হলো 2/1 মানে হলো 2, এই হলো 2ই হলো অ্যান্সার। লাস্ট কোশ্চেন আজকের ক্লাসের, ঠিক আছে? দেখো কি বলতেছে, আই টু দি পাওয়ার, সরি আরেকটা কোশ্চেন আছে, আই টু দি পাওয়ার 4n মাইনাস 4, এটাকে কি লেখা যায়? আই টু দি পাওয়ার 4n বাই আই টু দি পাওয়ার 4, কারণ আমরা সূচকের ক্ষেত্রে কি করি? ভাগকে, মাইনাসকে ভাগ আকারে লিখতে পারি। 4n, এটা যে কোনো n এর মান বসালে এর মান হবে 1, কারণ আই টু দি পাওয়ার 4, আই টু দি পাওয়ার 8, এগুলো সবগুলা মান কত? 1, 4 এর গুণিতক আকারে থাকলে 1, তাহলে আই টু দি পাওয়ার 4 এর মান কত? 1 1 কাটাকাটি করলে হয় কত? 1 হলো কারেক্ট অ্যান্সার। ওকে, 100% ক্লিয়ার। লাস্ট কনসেপ্ট, এই হলো লাস্ট কনসেপ্ট আমাদের, ঠিক আছে? কি কনসেপ্টটা বলতেছে এই স্লাইডে, লাস্ট স্লাইড, এই স্লাইডে বলতেছে EIX, এটা কি? এটা হলো অয়লার ফর্মুলা বা ইউলার ফর্মুলা, যেটা উচ্চারণ করো ইউলার বা অয়লারের সূত্র। তো অয়লারের সূত্র এটা কেতাবউদ্দিন স্যারের বইয়ে দেওয়া আছে, e টু দি পাওয়ার ix = cos x প্লাস i sin x, আর যদি e টু দি পাওয়ার মাইনাস বলে তখন হয় cos x
মাইনাস আই সাইন এক্স, মনে রাখবা যদি আমি ভুল না করে থাকি। তার মানে এটা কোথায় আছে? কেতাবুদ্দিন স্যারের বই আছে, এটা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে আসছে, যার ফলে করাই দিচ্ছে, কারণ বলা যায় না কোশ্চেন কখন কোন টাইমে কি করে ফেলে। তার মানে এখানে কি হবে বলো তো ভাইয়া? এখানে হবে কি, এখানে বলতেছে প্লাস আছে যেহেতু cos x প্লাস আই সাইন এক্স। এই হলো কোশ্চেন, এটা হলো লাস্ট কোশ্চেন। দেখো এখানে কি বলতেছে, a ইকুয়াল টু বলতেছে কত? -1 মাইনাস √3i ডিভাইডেড বাই 2। এটা কার মান কেউ কি বলতে পারবা? এটা হলো ওমেগা স্কয়ারের মান। ওমেগা স্কয়ারের মান হলো -1 মাইনাস √3i ডিভাইডেড বাই 2। তাহলে এখানে বলো a টু দি পাওয়ার 50 প্লাস a মানে কি? ওমেগা স্কয়ার টু দি পাওয়ার 50 প্লাস ওমেগা স্কয়ার, তার মানে ওমেগা টু দি পাওয়ার 100 প্লাস ওমেগা স্কয়ার। তো আমি কি বলছিলাম? ওমেগার পাওয়ার থাকলে 100 কে 3 দিয়ে ভাগ করো, তাহলে 3 ত্রিকে 9 আর 10, 3 ত্রিকে 9, হাতের হলে থাকে কত? 1। এটাই হলো ওমেগার পাওয়ার, তার মানে ওমেগা 1, তার মানে ওমেগা প্লাস ওমেগা স্কয়ার। আচ্ছা দেখো 1 প্লাস ওমেগা স্কয়ার, এটার মান কত? ওমেগা প্লাস ওমেগা ইকুয়াল টু 0 হলে ওমেগা প্লাস ওমেগা স্কয়ারের মান কত? -1। তার মানে ওমেগা প্লাস ওমেগা স্কয়ারের মান হলো -1। তার মানে এটার মান কত হইছে? এটার মান হবে -1। আশা করি বুঝতে পারার কথা, আশা করি বুঝতে পারার কথা। এই হলো পুরো আমাদের জটিল সংখ্যা, এই হলো আমাদের পুরো জটিল সংখ্যা। এই চ্যাপ্টার থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট যেইগুলা পড়বা, যেই কোশ্চেনগুলো ভালো করে পড়বা, দেখো 36টা প্রশ্নের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট টাইপ কোনগুলো আছে সেটা পড়বা। কি সেটা থেকে পড়বা? মডুলাস পড়বা, মডুলাসের চাইতে বেশি পড়বা লেখো বর্গমূল পড়বা। তারপরে তুমি কি পড়বা বলো তো ভাইয়া? যেইগুলা ভাইয়া পড়াইছে সেগুলা থেকে ম্যাক্সিমাম কোশ্চেন মানে কি সবে আসবে। ওমেগার বেসিক, ওমেগার রিলেটেড যে কোশ্চেনগুলো করাইছি, আর একটা লেখো আই এর বেসিক। এই 3টা জিনিস করলেই হবে, ঠিক আছে ভাইয়া? এই 3টা জিনিস ভালো মতো পড়বা, তাহলেই হবে। বলো আজকের ক্লাসে সবাই ক্লিয়ারলি সবকিছু বুঝছো কিনা একটু বলো। ক্লাসের ক্লাস নোট কিন্তু টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিবে। হ্যাঁ, এরকম ফ্রি ক্লাস আরো পাবা যদি ভাইয়াদের সাথে যুক্ত থাকো ইনশাল্লাহ। জি ভাইয়া বুঝতে পারছে, ভাইয়া নেক্সট কোন করেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ তোমরা যারা যারা ক্লাসটা করছো যদি কেউ নোট করো অবশ্যই মেসনের গ্রুপে শেয়ার করে দিবে। আর আজকে ক্লাসটা কেমন হয়েছে একটু জানাও ভাইয়াদেরকে, তাহলে ভাইয়ারা পরবর্তী ক্লাসগুলো নিতে আরো উজ্জীবিত হবো। আজকে কিন্তু রাত 7টা বাজে তোমাদের কিন্তু ক্লাস আছে। আজকে কিন্তু রাত 7টা বাজে সবাই, সন্ধ্যা 7টা বাজে সবাই রেডি থাকবে। ইফতারের পরেই সন্ধ্যা 7টা বাজে তোমাদের রাজশাহী ইউনিভার্সিটি প্লাস জিএসটি স্পেশাল ক্লাস হবে। বায়োলজি 2টা চ্যাপ্টারের উপর ক্লাস হবে, বায়োলজির 2টা চ্যাপ্টারের উপর ক্লাস হবে। 2টা চ্যাপ্টার শেষ করাবে তোমাদের ভাইয়া, 2টা চ্যাপ্টার। তোমরা জানো হয়তোবা রক্ত ও সঞ্চালন এবং কি বলো তো ভাইয়া তোমরা, এবং জানো কি কোষ বিভাজন, এই 2টার কোশ্চেন ব্যাংক সলভ করাবে রাজশাহী ইউনিভার্সিটি এবং জিএসটির জন্য 100টা কোশ্চেন সলভ করাবে। ওকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম। রেকর্ড ক্লাস অলরেডি এখানেই পেয়ে যাবা, ক্লাস শেষ হলে এটা রেকর্ড হয়ে যাবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ওকে, আসসালামু আলাইকুম।